নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের জনসংখ্যা ও নগরায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভূগোলের আলোচনায় জনসংখ্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন আমরা সেটা ভারতের জনসংখ্যা আলোচনা করছি তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। এবং একটা জিনিস জানবে যে জনসংখ্যা, এই জনসংখ্যা বিষয়টি আমরা মূলত কতগুলো সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। তো জনসংখ্যা অর্থাৎ মানুষ, এই মানুষের সংখ্যা। তাহলে মানুষের সংখ্যা যদি আমাদেরকে পরিমাপ করতে হয়, সেই ব্যাপারে যদি আমাদের আলোচনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে করা প্রয়োজন। এই যে মানুষের গণনা, এই মানুষের গণনা বিষয়টিকে একটা বিশেষ নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? এসো দেখে নি নামটা কি। নাম হচ্ছে আদমশুমারি। এবং এই আদমশুমারির শব্দটি কিন্তু বাংলা শব্দ নয়। আদম শব্দটার অর্থ হচ্ছে মানুষ, এবং শুমারি শব্দটির অর্থ হচ্ছে গণনা, অর্থাৎ মানুষের গণনা। এই মানুষের গণনাকেই বলা হচ্ছে আদমশুমারি। আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে আদমশুমারি 1872 সালে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1872 সালে হচ্ছে প্রথম ভারতবর্ষে আদমশুমারি হয়েছিল। কিন্তু সেই আদমশুমারি কোনো সাংগঠনিকভাবে যে আদমশুমারি, সেটা কিন্তু হয়নি। এবং পরবর্তী সময়ে 1881 সাল, এই 1881 সালে ভারতের ক্ষেত্রে প্রথম সংগঠিত জনগণনা শুরু হয়। এবং তোমরা জানো যে বর্তমানে ভারতবর্ষে যে আদমশুমারির কাজ চলে সেটা হচ্ছে 10 বছর অন্তর। এই যে দশকীয় আদমশুমারি, এই দশকীয় আদমশুমারির সূত্রপাত ঘটে হচ্ছে ওই 1881 সালে। ঠিক আছে? এবং এর পরে যেটা হয়, যে এর পরে প্রত্যেক 10 বছর অন্তর, 1881 পরে 1891, এরকম করে করে আমাদের লাস্ট যে জনগণনা হয়েছে 2011 সালে, 2021 সালে হবার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে 2021 সালে জনগণনা হতে পারেনি। 2011 সালে জনগণনাটাই হচ্ছে লাস্ট জনগণনা, যা কিনা 14তম জনগণনা ছিল। তো আমাদের কাছে যেহেতু 2011 সালের জনগণনার তথ্যগুলোই হচ্ছে শেষ সংগঠিত জনগণনা, তাই আমরা ভারতবর্ষের যে জনসংখ্যা সংক্রান্ত যে আলোচনা আমরা করব তা সবটাই হবে হচ্ছে 2011 সালের তথ্য অনুসারে। এই জনগণনার ক্ষেত্রে একটা দুটি গুরুত্বপূর্ণ জায়গার কথা তোমাদের কাছে আমি উল্লেখ করব, বাকিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যে 1951 সাল, এই 1951 সালে স্বাধীনতার পরে প্রথম জনগণনা হয়, এবং এই সময়তেই ন্যাশনাল স্যাম্পল সার্ভে এর সূচনা হয়। আর 2001 সালে প্রথম ডিজিটাল সেন্সাস সেটা হয়েছিল। 2011 সালে, যেটা কিনা 14তম জনগণনা লাস্ট যেটা, সেখানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি করা হয়েছিল বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মাধ্যমে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের পড়ার খাতাতে এই জায়গাগুলোকে কিন্তু একটু বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবে। ভারতের যে জনসংখ্যা মানচিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এটাও কিন্তু সেই
সালের, যে কারণে পরবর্তী সময়ে ভারতের মানচিত্রের কিছু পরিবর্তন ঘটলেও সেই পরিবর্তন এই মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়নি। 2011 সালের তথ্য অনুসারে ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় 121 কোটি। প্রায় কথাটি কেন বললাম, কারণ যখন এই যে জনগণনা করা হচ্ছে তখন 121-এর পরেও অনেকগুলি সংখ্যা থাকে। এই ছোট ছোট সংখ্যাগুলিকে আমরা এইখানে, যেহেতু এখানটা আমরা ধরছি না সেজন্য প্রায়, এবং তোমরা যখনই জনসংখ্যার বিষয়ে কোনো তথ্য দেবে তখন কিন্তু অবশ্যই সংখ্যার পাশে এই প্রায় শব্দটাকে লিখে দেবে। এই 121 কোটি জনসংখ্যার মধ্যে পুরুষ যে জনসংখ্যা সেটা হচ্ছে 62 কোটি প্রায়, এবং নারী জনসংখ্যা হচ্ছে 58 কোটি। এবং এই যে আমাদের এই উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য, এবং এই সিকিম হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যা যুক্ত রাজ্য। এই যে উত্তরপ্রদেশ এবং সিকিম, এগুলো হচ্ছে রাজ্যপাল শাসিত রাজ্যের মধ্যে এই দুটি কথা আসছে। কিন্তু যেগুলো কেন্দ্রশাসিতর মধ্যে দেখো যে সবচেয়ে যদি জনসংখ্যা বেশি হয় তাহলে এইখানে হচ্ছে দিল্লি, যা কিনা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। এই দিল্লি হচ্ছে সবচেয়ে বেশি, এবং সবচেয়ে কম হচ্ছে এইখানে রয়েছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ হচ্ছে সবচেয়ে কম। এবং আমরা ভারতবর্ষের জনসংখ্যা সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো যে নারী পুরুষ অনুপাতে প্রতি 1000 জন পুরুষে 940 জন নারী। আমি তোমাদের আবারও একবার মনে করিয়ে দিই, এই যা যা তথ্য তোমরা এখন দেখতে পাচ্ছ এই সমস্ত তথ্যই কিন্তু 2011 সালে যে আদমশুমারি হয়েছিল, যে জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুসারে হচ্ছে এই তথ্যগুলো। এবং প্রাপ্তবয়স্ক যে জনসংখ্যা সেখানে হচ্ছে প্রায় 75 কোটি, এবং অপ্রাপ্তবয়স্ক, যার মধ্যে এই নির্ভরশীল জনসংখ্যা এবং 60 বছরের ঊর্ধ্বে, যেটা মানে যারা হচ্ছে অর্থনৈতিকভাবে নির্ভরশীল, সামাজিকভাবে অনেকটাই নির্ভরশীল, মূলত অর্থনৈতিকভাবে নির্ভরশীল, 0 থেকে 14 বছর এবং 60 বছরের ঊর্ধ্বে, এই সংখ্যাটা হচ্ছে প্রায় 45.26 কোটি। এবং সাক্ষরতার হার, সার্বিক সাক্ষরতার হার হচ্ছে 74%, যার মধ্যে সবচেয়ে সাক্ষর যে রাজ্য সেটা হচ্ছে কেরালা, এবং সর্বনিম্ন যেখানে সাক্ষরতার হার সেটা হচ্ছে বিহারে। কর্মে অনিযুক্ত যে জনসংখ্যা সেটা হচ্ছে 61% প্রায়। এর মধ্যে এটা বাদ দিয়ে যেটা কর্মে নিযুক্ত, সেই টোটাল যে পার্সেন্টেজটা, তার মধ্যে যদি আবার পার্সেন্টেজ করা হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রে 47%, গৌণ ক্ষেত্রে 24%, প্রগৌণ ক্ষেত্রে হচ্ছে 20%, এবং অন্যান্য ক্ষেত্রে হচ্ছে 8%। আর হচ্ছে যে প্রত্যাশিত ভারতবাসীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 68 বছর, এবং শিশু মৃত্যু হার প্রতি 1000 জনে 44 জন। এখানে আমি তোমাদের সামনে যে দুটো মানচিত্র নিয়ে এসেছি, এটি হচ্ছে ভারতের যে জনসংখ্যা মানচিত্র, এবং এটি হচ্ছে জনঘনত্ব মানচিত্র। জনঘনত্ব অর্থাৎ প্রতি একক, যে প্রতি বর্গ একক স্থানে কতজন মানুষ বসবাস করছেন, আর এটি হচ্ছে মোট। এখন এটা যদি তোমরা খেয়াল করো, দেখো দুটো মানচিত্রকে আমি এই জন্য পাশাপাশি রেখেছি। আমরা একটু আগেই দেখেছি যে এই যে উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা, এবং পাশাপাশি যেগুলো একটু এই কমলা কালার দিয়ে দেখানো হয়েছে এগুলোতে হচ্ছে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি। এবং তার পরবর্তী জায়গায় রয়েছে এই জায়গাগুলো,
এইগুলো আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি। খেয়াল করে দেখো, যদি জনঘনত্বের বিচারে আসো তাহলেও কিন্তু এই অঞ্চলগুলোই হচ্ছে জনসংখ্যা জনঘনত্ব এই জায়গাগুলোর ক্ষেত্রে বেশি হচ্ছে। এবং পাশাপাশি যদি সবচেয়ে কম জনঘনত্ব জনসংখ্যার যে অঞ্চল, অর্থাৎ এই জায়গা, এই সিকিম, অরুণাচল প্রদেশ, এবং জনঘনত্বের দিক দিয়ে দেখো এই জায়গাগুলোর কিন্তু অনেকটা কম। এখানে তোমাদের একটা বিশেষ জিনিস একটুখানি বলি, এই ম্যাপটা খেয়াল করো, এইখানে যে অঞ্চলগুলো দেখো কিছু কিছু জায়গায় দেখো দেখানো হয়নি। এই জায়গাগুলোর কোনো তথ্য 2011 সালের যখন সেন্সাস করা হয়েছিল তখন কিন্তু এই জায়গাগুলোর কোনো তথ্য পাওয়া যায়নি, সম্ভব হয়নি। যেহেতু সম্ভব হয়নি তাই এই তথ্যগুলোর রিফ্লেকশন এই মানচিত্রে আসেনি। এবং তাহলে এই যে জনসংখ্যার বন্টনের, আচ্ছা আর একটা জিনিস দেখাই, যে আমরা যদি জনসংখ্যার জনঘনত্বকে যদি আমরা এরকম ভাবে দেখাই তাহলে আমরা এই জনসংখ্যার বন্টনের ক্ষেত্রেও একটা আমরা দেখেছি যে কোথাও বেশি কোথাও কম এরকম একটা ভাগ আমরা পাচ্ছি, জনঘনত্বও আমরা পাচ্ছি। তাহলে এই জনসংখ্যার বন্টনগত তারতম্যের কারণ কি? আমরা এখানে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে অনেক বেশি আমরা জনসংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে সিকিম, অরুণাচল প্রদেশ বা এই হিমাচল প্রদেশ এই জায়গাগুলোতে আমরা অনেক কম জনসংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এর কারণটা কি? দেখো, প্রথমেই চলে আসি একটু প্রাকৃতিক কারণে। তোমরা এইখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতবর্ষের একটা ভূপ্রাকৃতিক মানচিত্র, তাই তো? আমরা এইখানে আমরা জানি যে এইখানে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল, তারপরে এখানে সমভূমি, মাঝখানে মধ্য ভারতের উচ্চভূমি, এখানে দাক্ষিণাত্যের মালভূমি। খুব স্বাভাবিকভাবেই যেখানে আমার পার্বত্য অঞ্চল থাকবে তাহলে সেখানে এই পার্বত্য অঞ্চলের চরম জলবায়ু বা ভূপ্রাকৃতিক যে একটা বন্ধুরতা, সেটা যে কোনো জায়গাতেই, যে কোনো ক্ষেত্রেই জনসংখ্যা বেশিভাবে থাকার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট কাজ করবে, তাই না? কারণ ওই পার্বত্য অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতিতে মানুষজন নিশ্চয়ই সহজে বসবাস করতে চাইবে না বা করতে পারবেও না। আমরা যদি এই সমভূমি অঞ্চলটাতে আসি, গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল, এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের সমতল ভূমি, কৃষিকাজ ভীষণ ভালোভাবে কৃষিকাজ হয়ে থাকে। খুব স্বাভাবিকভাবে এই অঞ্চলটাতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি বা জনসংখ্যার বন্টন অনেক বেশি আমরা দেখতে পাবো। আবার যদি এই মধ্য ভারতের এই উচ্চভূমি অঞ্চলে আসি তাহলে সেখানে যেহেতু খনিজ দ্রব্যের অনেক বেশি সেখানে পাওয়া যায় এবং বনজ সম্পদেরও অনেক আধিক্য রয়েছে, ফলত সেই অর্থনৈতিক বিষয়গুলিকে অবলম্বন করে এই অঞ্চলগুলোতে একটা জনসংখ্যার আমরা বেশি দেখতে পাই। এবং খেয়াল করে দেখো যে এই রেঞ্জের দিক দিয়ে যেখানে উত্তরপ্রদেশ, বিহার আর মহারাষ্ট্র, এর পরেই কিন্তু গুজরাট, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের অবস্থান। বা দাক্ষিণাত্যের এই যে মালভূমি অঞ্চল, এখানে এই কৃষ্ণ মৃত্তিকা ইত্যাদির অবস্থান, এবং এখানে বিবিধ ধরনের শস্যের একটা আমরা উপস্থিতি দেখতে পাই। ফলত এই অঞ্চলটাতে, এবং এখানে গোদাবরী, তাপ্তি, কৃষ্ণা, কাবেরী, এই যে নদীগুলো, এখানে কাবেরী নদীর মোহনাকে আমরা জানি দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এবং ফলত এই অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এই জায়গাগুলোতেও কিন্তু জনসংখ্যার আধিক্য আমরা দেখতে পাচ্ছি। তুলনায় সিকিম, অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা সেই পরিমাণে যে জনসংখ্যার আধিক্য সেটা দেখা সম্ভব হচ্ছে না। আমরা যদি এরপরে ভূপ্রকৃতির পরে আমরা যদি একটু জলবায়ুর গত দিকে আসি তাহলে আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ, এবং ভারতবর্ষে প্রত্যেক
যে বর্ষা ঋতু, এই বর্ষা ঋতুতে যে ঘূর্ণবাত ইত্যাদির একটা প্রভাব পড়ে। এই মৌসুমী জলবায়ুর দেশ হওয়ার জন্য ভারতে গড় যে বৃষ্টিপাত, এই গড় বৃষ্টিপাত হচ্ছে বার্ষিক গড় বৃষ্টিপাত 200-র বেশি, তাই তো? তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই যে অঞ্চলটা, এই এই অঞ্চলে হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত হয়। এই নর্থ ইস্টের এরকম জায়গাটাতে, এই পার্বত্য অঞ্চলটাতে এখানে প্রচন্ড বৃষ্টিপাত হয় এই চরম জলবায়ু বা এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। ফলত এই জায়গাগুলোতে খেয়াল করো, এখানে কিন্তু জনসংখ্যা, এই চরম জলবায়ুর জন্য এখানে জনসংখ্যার পরিমাণ কিন্তু কমে গেছে। একইভাবে রাজস্থানের এই মরুভূমি অঞ্চলে প্রচন্ড কম বৃষ্টিপাতের জন্য এখানেও কিন্তু জনসংখ্যার পরিমাণ অপেক্ষাকৃত কম। কিন্তু তুলনামূলকভাবে যে অঞ্চলে, অর্থাৎ এই উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, যেখানে কিনা যে বৃষ্টিপাতের যে পরিমাণ, সে বৃষ্টিপাতের পরিমাণের আধিক্যের জন্য দেখো এই অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বা মোট জনসংখ্যার পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। এবং এরপরে আমরা যে ক্লাইমেটিক জোন, ওই একই সাথে যে ক্লাইমেটিক জোনটা আমরা পাচ্ছি, সেই ক্লাইমেটিক জোনে যেই জোনটাতে হচ্ছে আমাদের এই ট্রপিক্যাল ওয়েট এবং হিউমিড সাবট্রপিক্যাল আমরা যেখানটাতে পাচ্ছি, সেই জায়গাগুলোতে দেখো, খেয়াল করে দেখো, একটু রংটা মিলিয়ে খেয়াল করো যে যে জায়গাটাতে আমরা হিউমিড সাবট্রপিক্যাল পাচ্ছি এবং যে জায়গাগুলোতে আমরা এই ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাইটা পাচ্ছি, আমরা সেইখানটাতে হচ্ছে জনসংখ্যার পরিমাণটাও সেখানে বেশি হচ্ছে। অর্থাৎ চরম জলবায়ু, এই চরম জলবায়ু কিন্তু যে কোনো ক্ষেত্রে জনসংখ্যা বন্টনের জন্য একটা নেগেটিভ এফেক্ট বা একটা পরিপন্থী হিসাবে কাজ করে। বিপরীতে অপেক্ষাকৃত আর্দ্র জলবায়ু এবং সমভাবাপন্ন জলবায়ু তা কি করে, তা জনবন্টনের ক্ষেত্রে অনুপন্থী কারণ হিসাবে কাজ করে। আমরা পাশাপাশি দুটি মানচিত্র নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য, একটি হচ্ছে মৃত্তিকা এবং এটি হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। খুব স্বাভাবিকভাবেই যে কোনো মৃত্তিকা, জলবায়ু এবং মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের বন্টনের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এবং স্বাভাবিক উদ্ভিদ যেহেতু সামগ্রিকভাবে তার একটা অন্যতম পরিবেশগত প্রভাব রয়েছে, তাই এই উপাদান বিশেষভাবে, এবং অর্থনৈতিক তার প্রভাবও রয়েছে, তো ফলত এই উপাদানগুলো বিশেষভাবে এই জনবন্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আমরা প্রাকৃতিক পরিবেশগুলোর থেকে এসে এবার একটু অর্থনৈতিক পরিবেশে আসি। এটি হচ্ছে একটা এগ্রিকালচারাল রিজিয়নের মানচিত্র, এবং এই এগ্রিকালচারাল রিজিয়নের ক্ষেত্রে আমি দেখাই তোমাদের, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে যে ক্রপ কম্বিনেশন, সেখানে দেখো তোমরা, এখানে ইন্ডেক্সটা যদি খেয়াল করো তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রাইস, জুট এবং চা, এই তিনটি হচ্ছে প্রধান এখানে শস্য। এই জায়গাটা রাইস, দেখো এর মধ্যে রাইস হচ্ছে খাদ্যশস্য এবং জুট এবং চা, পাট এবং চা হচ্ছে বাণিজ্যিক শস্য। খুব স্বাভাবিকভাবেই মানুষের জীবন ধারণ এবং অর্থনৈতিক যে বিষয়, এই দুটো জিনিসেরই একটা ব্যালেন্স বা একটা সামঞ্জস্য সাধন করা সম্ভব হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই অঞ্চলটাতে জনসংখ্যার, বিশেষত এই জায়গাটাতে জনসংখ্যার একটা আধিক্য কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি তুমি এই রিজিয়নটাতে আসো তাহলে হুইট এবং সুগার কেনের আধিক্য, অন্যান্য শস্যও কিন্তু এখানে রয়েছে, এখানে ধান, এই যে এর মধ্যে হুইট, গম অন্যতম প্রধান খাদ্যশস্য, এবং পাশাপাশি সুগার কেন হচ্ছে একই সাথে খাদ্যশস্য এবং অর্থকরী ফসল দুটি হিসাবে কাজ করে।
যদি আমরা এই এই রিজিয়নটাতে আসি, এখানে হচ্ছে মূলত কটন। কটন হচ্ছে ভারতের অন্যতম বাণিজ্যিক ফসল। খুব স্বাভাবিকভাবেই সেই অর্থকরী ফসলকে কেন্দ্র করে এখানে জনসংখ্যার একটা আধিক্য দেখা যায়। তো সুতরাং আমরা এই মানচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কৃষি পরিবেশ বা ফসল উৎপাদনের ঘনত্ব, সেটাও কিন্তু জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে এবং জনসংখ্যা ঘনত্ব নির্ধারণের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নেয়। যেমন কৃষিজ উপাদানগুলো নিচ্ছে, তেমনি খনিজ উপাদানও কিন্তু নেয়। কারণ যেখানে বিবিধ খনিজ পাওয়া যাবে, খুব স্বাভাবিকভাবেই সেই খনিজকে কেন্দ্র করে অনেক শিল্প গড়ে উঠবে। যেমন আমাদের ভারতবর্ষের এই যে পূর্ব ভারত, এই পূর্ব ভারতে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, বিবিধ খনিজের সম্ভার দেখা যায়। এবং এই পূর্ব ভারতের এই রিজিয়নটাকে কেন্দ্র করে লৌহ ইস্পাত শিল্প, কয়লা শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নেয়। খুব স্বাভাবিকভাবেই এই যে এই ফ্যাক্টরটা এই অঞ্চলের জনবন্টনকে প্রভাবিত করেছে। এবং যদি আমরা এই রিজিয়নটাকে দেখি, তাহলে এই রিজিয়নটা এখানে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এই রিজিয়নের ওপর দিয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু উষ্ণতা অপেক্ষাকৃত বেশি, কিন্তু এই পুরো রিজিয়নটা জুড়ে যেহেতু খনিজ দ্রব্যের একটা প্রাধান্য রয়েছে, বা এর আগে আমরা যেটা দেখলাম যে সেখানে বনভূমির পরিমাণ বেশি, খুব স্বাভাবিকভাবেই এই অঞ্চলটাতে জনসংখ্যারও কিন্তু বন্টন যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এবং তাহলে আমরা যে আলোচনাটা এতক্ষণে পেলাম, যে মোটামুটি ভারতের জনসংখ্যা যে বন্টনের যে বিভিন্ন তারতম্য দেখা যায়, সেই তারতম্যের কারণগুলিকে আমরা কিছু প্রাকৃতিক কারণ এবং কিছু আঞ্চলিক আর্থসামাজিক কারণ সেইভাবে আমরা ভাগ করতে পারি। এর মধ্যে আমরা ভূপ্রকৃতির কথা বলেছি, আমরা জলবায়ুর কথা বলেছি, আমরা মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদের কথা বলেছি। এই নদ নদীও যে কোনো জনসংখ্যা, এবং বিশেষত ভারতবর্ষের ক্ষেত্রে, কারণ ভারতবর্ষ হচ্ছে নদীমাতৃক দেশ, এবং ভারতের যে বিভিন্ন প্রাচীন যে জনপদগুলি, সেগুলো মূলত এই বিভিন্ন নদীরকে কেন্দ্র করেই সেখানে গড়ে উঠেছে। এবং এই যে আর্থসামাজিক, সেখানে কৃষি রয়েছে, শিল্প রয়েছে, পরিবহন, অর্থাৎ যেখানে আমরা অনেক বেশি রেল, সড়ক, কারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যদি সহজে যেতে পারে, যে জায়গায় যেখানে থাকলে পরে সহজে যেতে পারবে, খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় মানুষ গিয়ে থাকতে চাইবে। তো তাই পরিবহনের ঘনত্ব জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নেয়। এবং ধর্মীয় সংস্কার ও জাতিভেদ ব্যবস্থা। এবার এখানে একটা কথা বলি, দেখো, শুধু যদি তুমি এই পয়েন্টটাকে বাদ দাও, বাকি যে কারণগুলো, সেই প্রত্যেকটি কারণ হচ্ছে কি জনসংখ্যাকে বাড়ানোর ক্ষেত্রে, অর্থাৎ জনসংখ্যা বন্টন যাতে সেই অঞ্চলে যাতে কনসেন্ট্রেটেড হয়, সেইটার জন্য আকর্ষণের হিসাবে কাজ করে। অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে পুল ফ্যাক্টর, আকর্ষণের কারণ হিসাবে কাজ করে। কিন্তু এই যে ধর্মীয় সংস্কার ও জাতিভেদ ব্যবস্থা, এই কারণটি জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে পুশ ফ্যাক্টর হিসাবে কাজ করে। অর্থাৎ এই কারণটি জন্য যে অঞ্চলে এই বেশি ধর্মীয় সংস্কার বা জাতিভেদের ব্যবস্থার আধিক্য দেখা যায়, সেইখান থেকে কিন্তু মানুষজন অন্য জায়গাতে চলে যেতে চায়। তাহলে আমরা ভারতের জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে বন্টনের তারতম্যের কারণ হিসাবে আমরা এই কারণগুলিকে আমরা আলোচনা করতে পারি। এবং যেটা এতক্ষণ একটু আগে জনসংখ্যা বন্টনের সাথে আমরা আর একটা কথা বলছিলাম, যে জনঘনত্ব।
দেখো, জনঘনত্বের যদি আমরা একটা সংজ্ঞা দেখি, আমরা যদি এইখানটা খুব ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো কি কি লেখা আছে। কোনো নির্দিষ্ট সময়, এবার এখানে একটা কথা বলি, আমি যখন এই আজকের জনসংখ্যা পর্ব শুরু করেছিলাম, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে যেহেতু আমরা মানুষের সংখ্যা নিয়ে কথা বলছি, অতএব এবং মানুষের সংখ্যা যেহেতু পরিবর্তনশীল, তাই অবশ্যই জনসংখ্যা বিষয়ে আমরা যাই আলোচনা করি না কেন, সেটা সবটাই হবে হচ্ছে একটি সময়ের উপরে নির্ভরশীল। তাই নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, তার একটা ক্ষেত্রফল থাকবে। প্রতি বর্গ এককে যতজন বাস করছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়াতে যতজন বাস করছেন, সেই সংখ্যাকে ওই সময়, অর্থাৎ যে সময় সেই ডেটাটা কালেক্ট করা হলো, সেই সময়ের জনঘনত্ব বলা হয়। অর্থাৎ জনঘনত্ব হচ্ছে কি না, মোট জনসংখ্যা, তাকে আমরা মোট জমির ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি। এসো একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখো, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে দুটো এলাকা রয়েছে। পরিষ্কার বুঝতেই পারছো যে দুটো এলাকাই হচ্ছে একই এরিয়া, তার ক্ষেত্রফলটা একই। আমি যদি ধরে নিই যে এগুলো হচ্ছে এক্স, তাহলে এটাও আমার এক্স স্কোয়ার এলাকা, এটাও আমার এক্স স্কোয়ার এলাকা। এখন কথা হচ্ছে এই এক্স স্কোয়ার এলাকাতে এই যে এক একটা যে ডট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পপুলেশন। তাহলে এখানে কটা আছে দেখো, গুণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট 10টা রয়েছে, তাই তো? এখানে কটা রয়েছে? 5টা। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এই 10 জনকে একটা 1 একক বর্গের মধ্যে নিয়ে আসি, তাহলে এর যা এরিয়া, আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি এই এক্সটা হচ্ছে 10 মিটার। তার মানে হচ্ছে কি, এখানে আমাদের যে পপুলেশনের যে আমরা যে সূত্র যেটা আমরা পেয়েছিলাম, সেইটাতে এটা হচ্ছে 100 স্কোয়ার মিটার। অর্থাৎ এখানে এই যে 10 জন যে রয়েছে, এই 10 জন আছে হচ্ছে 100 স্কোয়ার মিটার এলাকার মধ্যে। কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে রয়েছে কি 5 জন রয়েছে সেই 100 স্কোয়ার মিটার এলাকার মধ্যে, তাই তো? কারণ এই পুরো জায়গাটাই হচ্ছে আমার সেই, আমি ধরে নিয়েছি যে এটা হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই যদি তুমি এইখানে 10কে 100 দিয়ে ভাগ করো, তার যে ভ্যালু আসবে, আর যদি তুমি 5কে 100 দিয়ে ভাগ করো, তার ভ্যালু কিন্তু অনেক কম আসবে। অর্থাৎ একই এলাকা, একই এরিয়ার মধ্যে থাকা সত্ত্বেও, যেহেতু এখানে জনসংখ্যার পরিমাণটা বেশি, সুতরাং এর জনঘনত্ব অনেক বেশি হয়ে গেল। আবার একই এরিয়ার মধ্যে থাকা থেকে এর জনসংখ্যার পরিমাণ যেহেতু কম, সুতরাং এর জনঘনত্বের পরিমাণও কিন্তু কমে গেল। আবার দেখো, যদি তুমি সেভাবে ভাবো, তাহলে এর একটা বিপরীত চিত্রও আমরা পেতে পারি। কিরকম বিপরীত চিত্র? না, ধরা যাক এই যে 10 জন রয়েছে, এই 10 জন অনেক ছোট জায়গার মধ্যে রয়েছে। তাহলে এই 10 জন যদি ছোট জায়গার মধ্যে থাকে, খুব স্বাভাবিকভাবেই তখন
তার কিন্তু জনঘনত্বের যে তথ্য তার একটা কিন্তু রিভার্স চলে আসবে, তাই নয় কি? সুতরাং মোট জনসংখ্যাকে দিয়ে মোট যে জনঘনত্ব তাকে পরিমাপ করা যায় না। জনঘনত্ব হচ্ছে কি? জনঘনত্ব হচ্ছে প্রতি একক যে ক্ষেত্রফল, সেই প্রতি একক ক্ষেত্রফলে কতজন মানুষ থাকছেন তার উপরে নির্ভর করছে যে সেই অঞ্চলের জনঘনত্ব কত হতে পারে। তাহলে আমরা জনঘনত্ব সম্পর্কে আমরা ধারণা পেলাম। আমরা ভারতের যে জনঘনত্ব যে অঞ্চল, সে জনঘনত্ব অঞ্চলের মধ্যে কয়েকটা বিশেষ রাজ্যের কথা আমরা একটু জেনে নিই। তার আগে বলি যে 2011 সালের যে তথ্য, আদমশুমারির তথ্য, সেই আদমশুমারির তথ্য অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে হচ্ছে 382 জন। এই হচ্ছে জনঘনত্বের তথ্য। এর মধ্যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। আর সর্বাধিক জনঘনত্বপূর্ণ যে কেন্দ্রশাসিত যে অঞ্চল সেটি হচ্ছে দিল্লি এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ যে কেন্দ্রশাসিত রাজ্য সেটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের জনঘনত্বের বিচারে বিহারের পরে দ্বিতীয় স্থানে রয়েছে 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে। ভারতবর্ষের যে এই যে তোমরা মানচিত্রটা দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে জনঘনত্বের বিচারে ভারতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেখানে মোট 5টা অঞ্চল রয়েছে। একটা হচ্ছে অতি নিবিড় বসতি অঞ্চল, যেখানে কিনা প্রতি বর্গ কিলোমিটারে 900 জনের বেশি মানুষ বাস করেন এই অঞ্চলগুলিতে। এবং এরপরে হচ্ছে নিবিড় বসতি অঞ্চল, যেখানে 501 থেকে 900 জন মানুষ বসবাস করেন। এবং এরপরে হচ্ছে মধ্যম, বিরল এবং অতি বিরল বসতি অঞ্চল। এরপরে দেখো, এখানে তোমাদেরকে আমি একদম আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে আমরা অতি নিবিড় পাচ্ছি, কোথায় নিবিড় পেলাম, কোথায় মধ্যম পেলাম। এগুলি হচ্ছে বিরল বসতি অঞ্চল এবং এগুলি হচ্ছে অতি বিরল বসতি অঞ্চল, যেখানে কিনা প্রতি বর্গ কিমিতে 100 জনেরও কম মানুষ বসবাস করেন। এই জনসংখ্যার যে বন্টনের তারতম্য, জনঘনত্বের তারতম্য, এই বিষয়টি প্রভাবিত করে হচ্ছে নগরায়নের ব্যবস্থাকে। দেখো, এই যে মানচিত্রটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই মানচিত্রটি হচ্ছে 2011 সালের যে আদমশুমারির তথ্য অনুসারে যে নগরায়নের মাত্রা তার। তবে এই যে মানচিত্রটি, এটি হচ্ছে 2021 সালের। আমি পাশাপাশি তোমাদের 10 বছরের একটি, যদিও এটি আদমশুমারি তথ্য অনুসারে নয়, তো এটি এই মানচিত্রের যে বিবর্তন বা যে বিবর্তন না বলে এটিকে পরিবর্তন বলা ভালো। এই পরিবর্তন থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই যে অঞ্চলটি তৎকালীন সময়ের ভূপ্রাকৃতিক বিষয়কে যেমন দ্বারা প্রভাবিত, পাশাপাশি অর্থনীতি, কৃষি অর্থনীতি, শিল্প অর্থনীতি, পরিবহন ইত্যাদির দ্বারাও কিন্তু প্রভাবিত হয়েছে। এবং পরবর্তী সময়ে তার যে পরিবর্তনের যে ধারা, সেই পরিবর্তনের ধারাটি তোমরা এখান থেকে দেখে কিছুটা বুঝতে পারছো। এবং এই যে আরবানাইজেশন, যে গ্রোথ, সেই গ্রোথের থেকে আমরা এইটা দেখতে পাচ্ছি যে যেখানে 1960 সালে যেখানে হচ্ছে 18% আরবানাইজেশন, সেটা
যেখানে 2011 সালে প্রায় 31%-এ গিয়ে পৌঁছেছে। এবং যদি তোমরা এই চেঞ্জেসটা দেখো যে 1991 সালে যে আরবানাইজেশনের যে রেট, এবং দেখো তোমরা তোমরা যদি পশ্চিমবঙ্গকেই ধরো, তাহলে পশ্চিমবঙ্গ এই 1991 সালে পশ্চিমবঙ্গে হচ্ছে 10 থেকে 30% আরবানাইজেশন ছিল, এবং সেটা 2001-এও বিশেষ পরিবর্তন ঘটেনি, কিন্তু 2011 সালে এসে এটা কিন্তু মোর দ্যান 70%-এ চলে গেছে। এটা এটা এটার রেঞ্জ হচ্ছে মোর দ্যান 70% নয়, এটা হচ্ছে 50 to 70%-এর রেঞ্জে এইটা চলে গেছে। তাহলে এই যে ভারতবর্ষের নগরায়নের যে একটা চেঞ্জেস, এই চেঞ্জেসটা আমরা কিন্তু এই মানচিত্রের যে একটা ক্রমিক ধারা সেখান থেকে আমরা সহজে বুঝতে পারি। এবং এখানে 2011 সালের আদমশুমারি অনুসারে যে শহরগুলিতে মিলিয়ন যে জনসংখ্যা, এবং সেই সংখ্যাটা হচ্ছে 53টি শহরকে মিলিয়ন সিটিজ বলা হয়, বা অনেকে মিলিয়ন প্লাস সিটিজও বলা হয়। এই সংখ্যাটা হচ্ছে 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে 53টি শহর রয়েছে, যা কিনা যেখানে কিনা জনসংখ্যার পরিমাণ 1 মিলিয়নের বেশি। এবং 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে এই যে মানচিত্রটি দেখছো, এই মানচিত্রটিতে 2011 সালের যতগুলো শহর চিহ্নিত করা হয়েছে সেই শহরগুলিকে এখানে দেখানো হয়েছে, এবং সেই যে সংখ্যা, সেই সংখ্যাটি হচ্ছে 7,935, অর্থাৎ এখানে 7,935টি শহরকে এই মানচিত্রে দেখানো হয়েছে। এবং এর মধ্যে তোমাদের সামনে আমি কতগুলো গুরুত্বপূর্ণ ভারতের শহরের ছবি নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ মুম্বাই, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম শহর। দিল্লিকে বলা হয় ভারতের রোম, গোলাপি শহর বলা হয় জয়পুরকে। আমাদের কলকাতাকে বলা হয় ভারতের প্রাসাদ নগরী। কলকাতা হাওড়া এই দুটি শহর যেহেতু একটা নদীর জাস্ট এপার ওপার, এবং দুটি শহর তাদের সামাজিক জীবনযাপনে, তাদের অর্থনৈতিক জীবনযাপনে পরস্পরের উপরে নির্ভরশীল, তাই এই দুটি শহরকে বলা হয় যমজ শহর। এবং যোধপুর যেহেতু নীল, এবং তোমরা যারা যোধপুরে গেছো বা যাবে দেখবে উপরের থেকে দেখলে পুরো নীল একদম, তাদের যে ঘরবাড়িগুলোর যে রং, সেজন্য নীল শহর বলা হয়। এছাড়া আরো কতগুলি গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেমন মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, কোচিকে বলা হয় আমাদের যে বন্দর শহর রানী। এছাড়া কমলালেবু শহর নাগপুরকে বলা হয়। তো এরকম ভারতবর্ষের আরো অনেক গুরুত্বপূর্ণ শহর এবং নগর রয়েছে, এবং এই শহর নগরগুলি গড়ে ওঠার পেছনেও কিন্তু জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে যে কারণগুলি কাজ করে, খুব স্বাভাবিকভাবে যদি জনসংখ্যা যেখানে বেশি হবে সেখানে তো শহর বেশি হবে, সেখানে তো শহরটা গড়ে উঠবে। তাই ভারতের শহর নগর গড়ে ওঠার কারণ হিসাবে কিন্তু সেই কারণগুলোই কাজ করে যেগুলো কিনা জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে কাজ করে। তবে শহর নগর গড়ে ওঠার ক্ষেত্রে আরো কিছু বিশেষ কারণ কাজ করে। প্রথমে আসি যে কিছু প্রাকৃতিক কারণ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সমতল ভূপ্রকৃতি, খুব স্বাভাবিকভাবেই যে জায়গাটাতে সমতল হবে সেখানে ঘরবাড়ি তৈরি করা যেহেতু অনেক সহজ ব্যাপার, তাহলে সেখানে সেই জায়গাটাতেই শহর নগর গড়ে উঠবে। এবং নদ নদী তার পাশে জলের সুবিধাকে নিয়ে শহর নগর গড়ে ওঠে। সমভাবাপন্ন এবং মনোরম জলবায়ু, খুব স্বাভাবিকভাবেই যেখানে চরম জলবায়ু আমরা দেখতে পাবো, অর্থাৎ যেখানে চরম শীত বা চরম গরম, খুব স্বাভাবিকভাবেই তাই যে কোনো পার্বত্য অঞ্চলে বা মরুভূমি, রাজস্থানের মরুভূমি অঞ্চলে কিন্তু আমরা সেই পরিমাণ আমরা জনসংখ্যা দেখতে পাই না যতটা আমরা গাঙ্গেয় সমভূমি অঞ্চলের, সমভাবাপন্ন অঞ্চলে দেখতে পাই, বা উপকূলীয় অঞ্চলগুলোতে যতটা দেখতে পাই। মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জলাশয় এবং ভৌম জলের অবস্থান, অর্থাৎ প্রাকৃতিক এই উপাদানগুলিকে অবলম্বন করে জনঘনত্ব
প্রচুর পরিমাণে দেখা যায় এবং খুব স্বাভাবিকভাবেই শহর নগর এগুলি গড়ে ওঠে। এবং বিবিধ অর্থনৈতিক যে উপাদান, যেমন খনিজ উত্তোলন, শিল্প, খনিজ যত বেশি পাওয়া যাবে তাকে নির্ভর করে তত বেশি কি হবে না, অর্থনৈতিক কার্যকলাপ তৈরি হবে, খনিজকে নির্ভর করে শিল্প তৈরি হবে। সমতল ভূমি যদি হয় তাহলে পরিবহনের ঘনত্ব বেশি হবে, এবং পরিবহনের ঘনত্ব যদি বেশি হবে ফলে সেখানে শহর নগর গড়ে উঠবে। শিল্প যদি বেশি হয়, কৃষি যদি বেশি হয়, কৃষিজ দ্রব্যের বাজার যদি বেশি থাকে তাহলে সেখানে বাজার কেন্দ্র তৈরি হবে। সংস্কৃতি এবং শিক্ষা কেন্দ্র, সংস্কৃতি মানুষ উচ্চ শিক্ষার জন্য এবং সংস্কৃতি চর্চা, মানুষের গবেষণা ইত্যাদির জন্য মানুষ যেখানে এই সুযোগ অনেক বেশি থাকে, তাহলে সেখানে তো মানুষ খুব স্বাভাবিকভাবেই সেই অঞ্চলে মানুষ বসবাস করতে চাইবে, শহর নগর তৈরি হবে। এছাড়া আরো কিছু অন্যান্য কারণ কাজ করে, যেমন পর্যটন কেন্দ্র। মানুষ দার্জিলিং এ যায়, আমরা হয়তো বছরে একবার দার্জিলিং এ যাই, কিন্তু সারা বছরে বিভিন্ন মানুষ যে দার্জিলিং এ যাচ্ছেন তাদের থাকার জন্য বিভিন্ন হোটেল তৈরি হচ্ছে, তাদের স্বাস্থ্য পরিষেবা, এমার্জেন্সির সময় স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি দেওয়ার জন্য হসপিটাল, ব্যাংক ইত্যাদি। তাহলে এই যে সামগ্রিক যে একটা পর্যটনকে কেন্দ্র করে যে থাকার ব্যবস্থা, ফলত কি হচ্ছে, সেখানে শহর নগর তৈরি হচ্ছে। ধর্মীয় স্থান যেমন বারাণসী, তাকে কেন্দ্র করে এই যে শহর নগর এগুলো তৈরি হচ্ছে। আমি কতগুলো এবার উদাহরণ দিই। যেমন ধরো আমি তোমাদেরকে খনিজ উত্তোলন শিল্প কেন্দ্রের কথা বলছিলাম। এই খনিজ উত্তোলন শিল্প কেন্দ্র হিসাবে আমরা যে জামশেদপুরের কথা আমরা বলতেই পারি, যাকে স্টিল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। আবার মুম্বাই, এটি হচ্ছে অর্থনৈতিক শহর। শান্তিনিকেতন, তোমরা এখানে দেখতেই পাচ্ছ শান্তিনিকেতনের ছবি, এটি শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। যা বলছিলাম দার্জিলিং এর কথা, অন্যতম পর্যটন কেন্দ্র। এবং পুরী, যা মূলত ধর্মীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। তাহলে এতক্ষণ তো আমরা শহর নগর এগুলোর কথা আমরা বলছিলাম, কিন্তু এই শহর কাকে বলবো? যে কোনো জনবসতিকে শহর নগর বলবো কি? না। 2011 সালের যে আদমশুমারি, তাতে এই শহর নগরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যে 75% হচ্ছে অকৃষি কাজে যুক্ত থাকবে, অর্থাৎ তারা কৃষি কাজ করবে না। কৃষি কাজ হচ্ছে প্রাথমিক অর্থনীতি, প্রাথমিক অর্থনীতির সঙ্গে তারা যুক্ত থাকবে না 75% মানুষ। এবং জনসংখ্যা হতে হবে ন্যূনতম 5000, তখন তাকে আমরা বলবো শহর। আমি এতক্ষণ ধরে অনেকবার শহর নগর এই কথাটা একসাথে বলেছি, কিন্তু শহর নগর এগুলো কি এক? না। আসলে কি হয়, প্রথমে থাকে একটা জনপদ, এবং অনেক সময় থাকে হচ্ছে হ্যামলেট, যেখানে মাত্র 5টা কি 10টা বাড়ি নিয়ে জনবসতি তৈরি হচ্ছে। এরপরে আসে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে মহানগর। এই যে গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে মহানগর, এই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যার বৃদ্ধি এবং অর্থনৈতিক পরিবর্তনের যে প্রক্রিয়া, কারণ গ্রাম হচ্ছে মূলত প্রাথমিক অর্থনীতির উপরে নির্ভরশীল, কিন্তু শহর তৈরি হওয়ার প্রথম শর্তই হচ্ছে যে সেখানে অকৃষিকাজেই 75% লোক নিযুক্ত থাকবে। তাহলে এই গ্রাম থেকে শহর, শহর থেকে নগরের কাঠামোগত পরিবর্তন এবং তার সাথে সাথে হচ্ছে কি অর্থনৈতিক পরিবর্তন, তিনটে জিনিস। একটা হলো কাঠামোগত পরিবর্তন, একটি জনসংখ্যা বৃদ্ধি, এবং 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। এই যে পরিবর্তনের যে প্রক্রিয়া, এইটাকেই বলা হচ্ছে নগরায়ন।
এবং বর্তমান যুগে দাঁড়িয়ে এই নগরায়নের বিষয়টির সাথে বা শহরের সাথে, নগরের সাথে, শব্দগুলোর সাথে আরেকটা নতুন শব্দ যোগ হয়েছে, সেটা হচ্ছে স্মার্ট সিটি, যেখানে শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বা শুধুমাত্র অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটছে না, তার সাথে আরেকটা বিশেষ বিষয়ে সংযোগ হচ্ছে, সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবস্থা। সেটা কি বলা হচ্ছে না, এই সংজ্ঞাটিকে একটু সবাই খেয়াল করো, যে বর্তমান যুগে শহরের বিভিন্ন সুবিধা ভালোভাবে ও কম খরচে উপভোগ করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে শহর গড়ে উঠেছে তাকেই বলা হচ্ছে স্মার্ট শহর। যেমন পুনে, ইন্দোর, ভুবনেশ্বর। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিউ টাউন এই জায়গাটাকে স্মার্ট সিটি হিসাবে তৈরি তাকে তাকে সেটা যাতে তৈরি হয় এবং সেই ক্রাইটেরিয়াগুলো সেখানে সাজানো হয়েছে এবং সেখানকার ব্যবস্থাও কিন্তু এইরকমভাবেই পরিচালিত হয়ে থাকে। এবং যদি 2011 সালে আমরা রাজ্য ভিত্তিক যদি আমরা শহর নগরের সংখ্যা দেখি, তোমরা একটা খুব চাঞ্চল্যকর তথ্য পাবে যে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা সবচেয়ে বেশি, 909। এখানে কিন্তু আমি মিলিয়ন সিটির কথা বলছি না, ওই 5000-এর বেশি জনসংখ্যার যে শহরের কথা, এইটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, 909। এবং ভারতে নগরায়নের হার হচ্ছে 31.16%। নগরায়ন থাকলেই তার অবশ্যই জনসংখ্যা বেশি, অল্প জায়গায় অনেক বেশি মানুষ, খুব স্বাভাবিকভাবেই একটা অনেক ধরনের সমস্যা, পরিবেশগত সমস্যা, আর্থিক সমস্যা ইত্যাদি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। কারণ যেহেতু এখানে প্রাথমিক কার্যকলাপ নেই এবং যেহেতু এখানে জনসংখ্যার আধিক্য বেশি, খুব স্বাভাবিকভাবেই এখানে জনবসতি অনেক বেশি, অর্থাৎ ঘরবাড়ির সংখ্যা বেশি। তাহলে ঘরবাড়ির সংখ্যা যদি বেশি থাকে, খুব স্বাভাবিকভাবে এখানে সবুজের উপস্থিতি আর কোথায় পাওয়া যাবে। তাই দূষণ, এবং তোমাদের এখানে নিচে যে আমি বারগ্রাফটা দেখিয়েছি, সেখানে ভারতবর্ষের মোস্ট যে পলিউটেড সিটি দিল্লি সবচেয়ে বেশি আমরা জানি, এবং দিল্লিতে যে যে স্মগ দেখা যায়, এবং যদি তোমরা যে কোনো ভারতবর্ষের যে কোনো শহর থেকে যদি তোমরা দিল্লিতে পৌঁছাও, খুব খেয়াল করবে প্রথম কিছুক্ষণ তোমাদের নিঃশ্বাস নিতে দেখবে খুব অসুবিধা হচ্ছে। এবং দূষণের পাশাপাশি যেটা একটা যে কোনো শহরের একটা খুব পরিচিত চিত্র, সেটা হচ্ছে স্লাম এরিয়া, বস্তি এলাকা। এবং যে কোনো শহরের শ্রমিক শ্রেণীর যোগান কিন্তু আসেই বস্তি এলাকা থেকে, কিন্তু এই বস্তি এলাকায় খুব অল্প জায়গায় একাধিক মানুষের একটা আধিক্য, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে তাদের জীবন যাপন করতে হয়, জীবন ধারণ করতে হয়। খুব স্বাভাবিকভাবেই দূষণ বলো, বিভিন্ন রোগের যে রোগ ছড়িয়ে পড়া বলো, তার উৎসস্থল হচ্ছে এই বস্তি অঞ্চল, এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপেরও উৎসস্থল হচ্ছে এই বস্তি অঞ্চল। এবং পানীয় জলের সমস্যা, কারণ এই যে শহর, এই শহরে তো কোনো স্বাভাবিক জলাশয়ের যে সংখ্যা তা অতি কম। খুব স্বাভাবিকভাবে তাহলে জল আসবে কোথা থেকে? না ভূগর্ভস্থ জল হতে পারে, অথবা অনেকটা দূর থেকে পাইপলাইনের মাধ্যমে। কিন্তু সেই পাইপলাইনের মাধ্যমে বা ভূগর্ভস্থ জলের উৎস সব জায়গায় পাওয়া যাবে না। তাহলে এই পাইপলাইনের মাধ্যমে বা ভূগর্ভস্থ যে জলটা আসছে, তা যত জনের জন্য আসছে, শহরের তো জনসংখ্যা তার থেকে অনেক বেশি, ফলে চাহিদা অনেক বেশি। এবং তার সাথে যদি এমন হয় যে যদি যদি ক্রান্তীয় যে আমাদের যে গরমকাল, যে শুষ্ক যে জলবায়ু যেখানে দেখা যায়, সেই অঞ্চল যদি হয়, তাহলে তো এই সমস্যা আরো অনেক বেশি হবে। এবং হচ্ছে নিকাশি সমস্যা, কারণ এই যে এত মানুষ বসবাস করছেন, তাদের যে দৈনিক যে বর্জ্য, সেই বর্জ্য নিষ্কাশনের জন্য তো যথাযথ পরিমাণে জায়গার প্রয়োজন। আজকে তোমরা আজকে পশ্চিমবঙ্গের যে কোনো শহরে থাকো, তোমাদের শহরের সংলগ্ন যে
খাল বা যে নালা, তোমরা তোমাদের বড়দেরকে একটু জিজ্ঞেস করে দেখো যে তোমরা তাদের ছোটবেলায় তারা সেই খাল বা সেই নালার যে চেহারা তারা দেখেছিল, এখন তা অনেক সংকীর্ণ। তার কারণ হচ্ছে কি, সেই নালা বা খাল সেগুলোকে বুঝিয়ে সেই জায়গায় হয়তো নতুন করে বসতি তৈরি হয়েছে। পাশাপাশি আরেকটা অসুবিধার কি জায়গা, যে যে কোনো শহরের জনসংখ্যা বেড়েছে বই কমে তো কিছু নেই, ফলে সেই নালা বা খালগুলো দিয়ে প্রতিনিয়ত বর্জ্যের পরিমাণ সমানে বাড়ছে। সেই বর্জ্যগুলো সেই খাল বা নালাতে পড়ে থেকে থেকে সেগুলোকে কি করছে, বুঝিয়ে দিচ্ছে। যারা কলকাতায় থাকো তারা তো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ যে, যারা ধরো টালিগঞ্জের দিকে থাকো, যে টালি যে নালা, সেই নালা তাদের বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করে দেখো সেই সময় তাদের যে জল বা সেই নালার যে পরিস্থিতি ছিল আর বর্তমান পরিস্থিতির মধ্যে কত বিপরীত চিত্র। এবং অতি সম্প্রতি যে যে বিশাল যে একটা যে বৃষ্টিপাতের যে ঘনত্ব বেশি হওয়ার জন্য আমাদের কলকাতার এবং কলকাতার সংলগ্ন অঞ্চলের যে সামগ্রিক নিকাশি ব্যবস্থা তা সম্পূর্ণরূপে একদম বিপর্যস্ত। এবং এই সমস্যাগুলো ছাড়াও বাসস্থানগত সমস্যা, কারণ শহর নগরের যে এলাকা সেটা তো একটা সংকীর্ণ এলাকা, সেখানে তো খুব বেশি জায়গা নয়, কিন্তু অর্থনৈতিক প্রয়োজনে প্রতিদিন বহু মানুষ তারা আসছেন। ফলে অনুভূমিক যে বন্টন, সেই বন্টনের পরিমাণ কি হচ্ছে, সংকীর্ণ হচ্ছে, উল্লম্বী বন্টনের পরিমাণ বাড়ছে। কিন্তু উল্লম্বী বন্টন যত বাড়ছে মাটির ওপরে চাপ পড়ছে। আদৌ সেই মাটি কি অতটা উল্লম্বী যে বন্টন তা নেওয়ার জন্য উপযোগী, সেই ভূমি কি নেওয়ার জন্য উপযোগী? ভারতবর্ষের যে ভূতাত্ত্বিক যে অবস্থান, তাতে অধিকাংশ শহর যেখানে গড়ে উঠেছে তা কিন্তু উল্লম্ব বন্টনের উপযোগী নয়। ফলে সেটা একটা সমস্যা তো বটেই। এবং ফলত যে ঘরের যে দাম ইত্যাদি এগুলো একদম সাংঘাতিক পরিমাণে সেটা গুণোত্তর প্রগতিতে বেড়ে চলেছে। এবং যত বেশি মানুষ, গাড়ির সংখ্যা, পরিবহনের সংখ্যা এগুলো বেশি, এবং সামগ্রিকভাবে এগুলো দূষণ তৈরি করছে কি না, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসের আধিক্য তৈরি করে দিচ্ছে কি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা। জলের পরিশুদ্ধতার অভাব নিয়মিত পেটের রোগ তৈরি করে দিচ্ছে। এবং এই যে একটা যে কোনো শহরে থাকার জন্য যে একটা মানসিক উদ্বেগ, কারণ সেখানে লাইফ অত্যন্ত সবসময় একটা খুব বিজি লাইফ, ফলে এই মানসিক উদ্বেগ যেটা করছে যে মানসিক ব্যাধি তৈরি করে দিচ্ছে। এবং যদি এইখানে তোমরা দেখো আরো ভালোভাবে যে বিদ্যুতের সমস্যা, কারণ যতটা চাহিদা তার তুলনায় যোগান অনেক কম, এবং যোগান কম হওয়ার জন্য বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যা যে 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 স্টেটগুলো দেখো হাইলি পপুলেটেড, খেয়াল করে দেখো, তোমাদের একটু আগে আমি মোট জনসংখ্যার মানচিত্র দেখিয়েছি, জনঘনত্বের মানচিত্র দেখিয়েছি, সেই স্টেটগুলোতেই কিন্তু বিদ্যুতের সমস্যা অনেকটা বেশি, অথচ এই জায়গাগুলোতেই কিন্তু কয়লার যথেষ্ট যোগান রয়েছে, তাপবিদ্যুৎ রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে। তা সত্ত্বেও দেখো এই জায়গাগুলোতে কিন্তু বিদ্যুতের চাহিদা অনেক বেশি, কারণ কনজাম্পশন যেহেতু বেশি। এবং তার সাথে হচ্ছে কি, অর্থনৈতিক অনিশ্চয়তা। এখানে একদম তোমাদের কাছে যেমন সাল অনুসারে গ্রামীণ এবং শহর দুটি যদি তুলনা করো তাহলে বুঝতে পারবে যে পার্থক্য কতটা বেড়ে গেছে। যেখানে যদি তুমি 2020-21 তথ্যই যদি দেখো, যেখানে গ্রামীণ জনসংখ্যার আনএমপ্লয়মেন্ট মাত্র 3.3, সেখানে শহর কিন্তু 6.7%-এ পৌঁছে গেছে। এবং আরো একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে শিক্ষা সংক্রান্ত সমস্যা। মানুষজন শহরে আসে ভালো শিক্ষা
নেওয়ার জন্য। কিন্তু সেই অনুপাতে যে ওই যে বারবার বলছি যে জনসংখ্যার যে আধিক্য জন আহ, ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষত ভারতবর্ষে এই যে জনবিস্ফোরণের একটা যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাই সবাইকে সমস্ত সুযোগ সব সুবিধা নেওয়ার ক্ষেত্রে একটা বিশাল বাধা হিসাবে কাজ করছে। এবং ভারতের শুধুমাত্র যে মোট জনসংখ্যা বা জনঘনত্ব, সেটা ওই 2011 সালের পরিপ্রেক্ষিতে বেশি এটুকু নয়, এটা এটা ক্রমবর্ধমান। এবং যদি তুমি এখানে তোমরা এখানে যদি ডিকেডাল দশকীয় যে গ্রোথ রেট, যেটা কিনা 1901 থেকে 2011 সালের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, সেখানে 17.64 এবং অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 1.64, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। এই হারে, এবং আমরা বর্তমানের তথ্য কিন্তু এখনো আমরা একদম যেটা অর্গানাইজ রেজিস্টার্ড যে তথ্য, পপুলেশন রেজিস্টার্ড আমাদের 2011 সালের পরে তো তৈরি হয়নি, কাজে বর্তমানের তথ্য কিন্তু এখন আমাদের হাতে নেই। সেই তথ্য হাতে পেলে দেখা যাবে যে এই সিচুয়েশনটা হয়তো আরো সাংঘাতিক। অর্থাৎ যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা এতক্ষণ করছিলাম, সেই সমস্যাগুলো আরো বেশি বেড়েছে, নতুন সমস্যা সংযোজিত হয়েছে হয়তো, কিন্তু সমস্যার সমাধান কিন্তু বিশেষভাবে হয়নি। এই যে এত জনসংখ্যা বাড়ছে কেন, ভারতবর্ষের ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গ্রামাঞ্চলে অল্প বয়সে বিবাহ। এবং বিপুল যে জনসংখ্যায়, বিপুল জনসংখ্যার কারণে অনেক গ্রামীণ পরিবার মনে করে যে বিশেষত কন্যা সন্তানের ক্ষেত্রে, যে তাদের বিয়ে দিয়ে দিলে পরে বোধহয় তাদের একটা ভাতের থালা তাদের কমে গেল। এবং সেইখানে এই নারী শিক্ষার অভাবটা, অর্থাৎ যে মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সেই মেয়েটিও সচেতন নয় যে অল্প বয়সে বিয়ে হলে পরে তার কি কি শারীরিক সমস্যা হতে পারে, সে আরো কত বড় সামাজিক সমস্যা সে ডেকে আনছে, সে ব্যাপারে সে সচেতন নয়। এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি, ভারতবর্ষের যে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি, সেখানে কৃষি শ্রমিকের যোগানের জন্য হচ্ছে পুত্র সন্তানের প্রতি যে আকাঙ্ক্ষা, তা এই জনসংখ্যা বৃদ্ধির, হয়তো তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, দুটি মেয়ে, অতএব তৃতীয় একটি পুত্র সন্তানের দরকার, সেই আকাঙ্ক্ষা থেকেও জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এবং ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান, যে রাজনৈতিক অবস্থান, তাতে বিবিধ অন্যান্য দেশ থেকে শরণার্থীর আগমন ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির জন্য অন্যতম কারণ হিসেবে কাজ করে। এবং যেটা একটু আগে বলছিলাম যে কৃষি শ্রমিকের চাহিদা এবং যৌথ পরিবার প্রথা, অর্থাৎ একসাথে আমাদের যে একটা ট্র্যাডিশন, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে এই যৌথ পরিবার প্রথা এবং এই যৌথ পরিবার প্রথার এফেক্ট হিসাবে অধিক জনসংখ্যার যে বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে ধর্মীয় সংস্কার, সেটিও এই রাজ্যভিত্তিক যে জনসংখ্যা, সেই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই ভারতের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থাৎ ভারতের যে সম্পদ, সেই সম্পদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল গ্রোথ, এই সাস্টেনেবল গ্রোথের ক্ষেত্রে এই জনসংখ্যার একটা অসম বৃদ্ধি বা গুণোত্তর হারে বৃদ্ধি, এই বৃদ্ধিটা একটা নেগেটিভ এফেক্ট হিসাবে কাজ করে। ধারণযোগ্য উন্নয়ন, অর্থাৎ যে সম্পদ রয়েছে সেই সম্পদের ন্যূনতম ক্ষতি করে, পরিবেশের ন্যূনতম ক্ষতি করে বা পরিবেশকে যতটা সম্ভব তাকে বাঁচিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই হচ্ছে ধারণযোগ্য উন্নয়নের ধারণা। এখন এই ধারণযোগ্য উন্নয়নের ক্ষেত্রে যদি জনসংখ্যার বৃদ্ধির হার অনেক বেশি হয়, খুব স্বাভাবিকভাবেই ধারণযোগ্য উন্নয়ন ঘটানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক
যে উন্নয়ন, এর সমাবেশ, এই তিনটির মধ্যে প্রপার ব্যালেন্সই তার এফেক্ট হচ্ছে ওই ধারণযোগ্য উন্নয়ন। এবং জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে খেয়াল করে যদি দেখা যায়, তাহলে এখানে একটা আমরা 2009 সালের স্টেট ওয়াইজ জিডিপি, এবং সেই হারে দেখা যাচ্ছে যে যে রাজ্যগুলোতে, তোমরা বুঝতেই পারছো যে রাজ্যগুলোতে জনঘনত্বের পরিমাণ বেশি, সেই রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু জিডিপি রেটটাও কিন্তু কমে গেছে। যদিও ভারতে জনসংখ্যার পরিপ্রেক্ষিতে যে ধারণযোগ্য যে উন্নয়ন তা বজায় রাখার জন্য কতগুলো নীতিকে নেওয়া হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কিন্তু যদি জনসংখ্যার পরিমাণ, যদি জনসংখ্যা বৃদ্ধির পরিমাণকে যদি আটকানো না যায়, বা জনসংখ্যার যে উন্নয়ন, সেই উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে প্রথম এবং প্রাথমিক শর্ত হচ্ছে জনসংখ্যার বৃদ্ধিকে কমানো। ভারতের যে সামগ্রিক যে সম্পদ রয়েছে, এই সম্পদের সম্পূর্ণরূপে ব্যবহার এবং ভারতবর্ষকে কাম্য জনসংখ্যার স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই জনসংখ্যা বৃদ্ধির কে রেজিস্ট করা বা তাকে অ্যারেস্ট করা, এইটা ভীষণভাবে প্রয়োজন। এবং সেই প্রয়োজনীয়তা যদি পূরণ করা সম্ভব হয়, তাহলেই ভারতবর্ষের সম্পদের সম্পূর্ণ পরিপূর্ণ একটা ব্যবহার সম্ভব হবে, এবং ভারতবর্ষ তার সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেক উন্নত জায়গায় পৌঁছতে পারবে। তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা এই বিষয়ে সচেতন থেকো এবং আগামী দিনে আরো উন্নততর ভারতবর্ষের দিকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাও, এই আশা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা।